চাকরিটা পেয়ে যার পর নাই খুশি দীপ। মাইনেপত্র বেশ ভালোই, থাকা খাওয়া সব ফ্রি। কিন্তু একটা জিনিস সে কিছুতেই বুঝে পাচ্ছে না। অজিতবাবু, মানে যিনি তার ইন্টারভিউ নিচ্ছিলেন, বারবার তার চেহারার তারিফ কেন করছিলেন। বারবার বলছিলেন, ম্যাডাম তোমাকে দেখে খুব খুশি হবে। লোকটাকে দীপের একটুও ভালো লাগেনি। কেমন যেন বাঁকা চোখে তাকে দেখছিলেন। যদিও ড্রাইভারের চাকরিতে সুন্দর চেহারার কি প্রয়োজন সেটা দীপ কিছুই বুঝতে পারছে না, তবু চাকরিটা পেয়ে তার বেশ আনন্দ হচ্ছে। অজিতবাবু বলেছেন 2 দিন পর ম্যাডাম আসবেন, আর তারপর তার কাজ শুরু হবে। ম্যাডামের পার্সোনাল ড্রাইভার হিসেবে জয়েন করেছে সে। গ্র্যাজুয়েশন পাস করার পর জুৎসই কোনো চাকরি পাচ্ছিল না দীপ। এদিকে বাজারে বাবার ধার দেনা অনেক, তাই শেষমেশ বাবার পেশাটাকেই নিজের পেশা হিসেবে বেছে নিয়েছে সে। 2 দিন পর রনিতা ম্যাডাম এসে ডেকে পাঠালেন দীপকে। ম্যাডামকে দেখে একেবারে মুগ্ধ হয়ে গেল দীপ। কি সুন্দর পরীর মতো চেহারা, আর কি সুন্দর করে হাসেন। দীপের খুব ভালো লাগলো। কতদিন গাড়ি চালাচ্ছ? বেশি দিন নয় ম্যাম, কিন্তু আমার হাত খুব ভালো। আপনি চাইলে আমি আপনাকে টেস্ট দিতে পারি, সরল গলায় বলল দীপ। হেসে উঠলেন ম্যাম। তার কোনো দরকার নেই, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, এমনিতেই তোমাকে আমি রাখবো। ম্যামের কথা শুনে খুশি হলো দীপ। অজিতবাবু, আমার পাশের ঘরটাতে ওর থাকার ব্যবস্থা করুন। সে কি ম্যাম, আমি তো ড্রাইভারের কোয়ার্টারে ওর থাকার ব্যবস্থা করেছি। এখনই ঘরে ঢোকানো ঠিক হবে কি? অজিতবাবুর কথা শুনে হঠাৎ রেগে গেলেন ম্যাম। আপনাকে যা বলছি আপনি তাই করুন, বেশি কথা বলবেন না, কড়া গলায় আদেশ দিলেন তিনি। দীপের দিকে অদ্ভুত একটা হাসি দিয়ে চলে গেলেন অজিতবাবু। দীপও খানিকটা অবাক হলো। ড্রাইভারকে নিজের পাশের ঘরে কে থাকতে দেয়? যাই হোক, নিজের রুমে ঢুকে একেবারে মুগ্ধ হয়ে গেল দীপ। কি সুন্দর করে সাজানো ঘর, কত দামি দামি ফার্নিচার, চোখে ধাঁধা লেগে গেল তার। পছন্দ হয়েছে? পেছন থেকে আওয়াজ শুনে চমকে উঠল দীপ। ফিরে দেখল হাসি মুখে ম্যাডাম দাঁড়িয়ে। সে হাসি মুখে ঘাড় নাড়তেই ম্যাডাম বললেন, আমার রুম ঠিক পাশেই, তোমার যখন যা দরকার হবে বিনা দ্বিধায় আমাকে বলবে, যখন ইচ্ছে হবে আমার কাছে চলে আসবে। ম্যাডামের কথা শুনে খুব অবাক হয়ে গেল দীপ। এরকম আবার কে বলে? যাকগে, আমার আর কি এমন দরকার পড়বে, মনে মনে ভেবে ঘাড় নেড়ে সায় দিল সে। ম্যাডাম চলে যেতেই বাবাকে ফোন করে সব কিছু জানালো সে। তার গলায় উচ্ছ্বাস দেখে বাবা খুব খুশি হলেন। যাক, তুই একটা ভালো জায়গায় কাজে ঢুকে গেছিস, আর আমার কোনো চিন্তা নেই। এবার আশা করি ধীরে ধীরে ধার দেনাগুলো শোধ করে দিতে পারবো, বললেন দীপের বাবা অমূল্যবাবু। আসলে ক্যান্সারে আক্রান্ত দীপের মায়ের চিকিৎসা করাতে গিয়ে ঋণে জর্জরিত হয়ে গেছেন তিনি। 7 মাস হলো মারা গেছেন দীপের মা। আর চাকরির জন্য বৃথা সময় নষ্ট না করে তাই ড্রাইভারের কাজেই যোগ দিয়েছে দীপ। মনে হচ্ছে তোর মালিক খুব ভালো মানুষ, মন দিয়ে কাজ কর, দেখবি ওনার যেন কোনো অসুবিধা না হয়, সবসময় ওনার কথা মতো চলবি। ঠিক আছে বাবা। প্রথমে সপ্তাহখানেক বেশ ভালোই কাটলো। মাঝে মাঝে ম্যাডামকে পার্টিতে, শপিংয়ে, বন্ধুর বাড়িতে নিয়ে যেতে হয়েছে। এর মধ্যে একদিন মালি রাকিবের সঙ্গে আলাপ হলো দীপের। জানতে পারল ম্যাডামের স্বামী বিদেশে থাকেন।
মাস গেলে প্রচুর প্রচুর টাকা পাঠান, আর ম্যাডাম এখানে মনের সুখে ফুর্তি করেন। রাকিব তাকে হাবে ভাবে জানালো যে ম্যাডামের চরিত্র নাকি খুব খারাপ। একটু সাবধানে থেকো ভাই। নিচু স্বরে রাকিব যখন তাকে কথাগুলো বলছিল, ঠিক তখনই বাইকে করে কোথা থেকে এসে অজিতবাবু নামলেন। দূর থেকে অজিতবাবুকে আসতে দেখে চটপট করে সরে গেল রাকিব। যাওয়ার আগে ফিসফিস করে শুধু বলে গেল, এই হারামিটাকে কখনো বিশ্বাস করবে না, ম্যাডামের সব খারাপ কাজের সঙ্গী এটা। হতভম্ব হয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল দীপ। ম্যাডাম কি এমন খারাপ? এত সুন্দর একজন নারী কতটাই বা খারাপ হতে পারে? যাকগে, আমার আর কি, কোনো ব্যাপার নিয়ে বেশি মাথা না ঘামালেই হলো, মনে মনে ভাবল সে। 2-3 দিন পর রাতে খাওয়ার পরে নিজের রুমে শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছিল দীপ। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। এত রাতে কে এলো? ভাবতে ভাবতে দরজা খুলে অবাক হয়ে গেল দীপ। হাতকাটা একটা নাইটি পরে ম্যাডাম দাঁড়িয়ে। করিডোরের হালকা নীল আলোয় মোহময়ী দেখাচ্ছে তাকে। কি ব্যাপার ম্যাম, কিছু লাগবে? অবাক হয়ে জিজ্ঞেস করল দীপ। তোমাকে, রহস্যময় গলায় বললেন ম্যাডাম। চমকে উঠল দীপ, মুখটা শুকিয়ে গেল তার। তার অবস্থা দেখে হেসে উঠলেন ম্যাডাম। আমার ঘরে একবার এসো, আদেশের সুরে বললেন তিনি। এত রাতে? আমতা আমতা করে বলল দীপ। কিছু হবে না, চলে এসো। বাধ্য হয়ে ম্যাডামের পেছন পেছন রুমের ভেতর এসে ঢুকল সে। ভেতরে এসে চোখ জুড়িয়ে গেল দীপের। কি সুন্দর সাজানো ঘর! এরকম এতদিন শুধু সিনেমার পর্দায় দেখেছে সে। বসো, একসঙ্গে ড্রিঙ্ক করব আমরা। না ম্যাডাম, আমি ড্রিঙ্ক করি না, আমার ওসব একদম ভালো লাগে না, হাসি মুখে বলল দীপ। ভালো লাগে না তার কারণ তুমি এত দামি ড্রিঙ্ক আগে কখনো টেস্ট করনি। আজ আমি তোমাকে এমন জিনিস খাওয়াবো যে তুমি রোজ সেটা খেতে চাইবে। টেবিলে রাখা বোতল থেকে গ্লাসে রঙিন পানীয় ঢেলে তার দিকে এগিয়ে দিল রনিতা ম্যাডাম। এই নাও, খেয়ে দেখো। এসো, আমার পাশে এসে বসো। ম্যাডামের জোরাজুরিতে শেষমেশ তার পাশে বসে গ্লাসটা হাতে নিল দীপ। ম্যাডামের হাতেও একটা গ্লাস। চিয়ার্স বলে গ্লাসে চুমুক দিল ম্যাডাম। ধীরে ধীরে দীপও গ্লাসে চুমুক দিল। প্রথমে খানিকটা ঝাঁঝ লাগলেও সে দেখল এটা খেতে অতটা খারাপ নয়। কিছুক্ষণ পর দীপ বুঝতে পারল তার বেশ ফুরফুরে লাগছে। হঠাৎ সে দেখল ম্যাডামের হাত তার সারা শরীরে ঘুরে বেড়াচ্ছে। সরে এসে একেবারে তার গা ঘেঁষে বসেছে ম্যাডাম। তুমি খুব হ্যান্ডসাম দীপ, তোমাকে প্রথম দেখাতেই আমার খুব ভালো লেগে গেছে। দীপের বুকে হাত ঘষতে ঘষতে নেশা জড়ানো গলায় বলল ম্যাডাম। দীপ বুঝতে পারছে তার খুব অস্বস্তি হচ্ছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। ম্যাডাম হঠাৎ তার গোপনাঙ্গে হাত রাখতেই চমকে উঠে দাঁড়ালো সে। এটা আপনি কি করছেন ম্যাডাম? আপনি আমার চাইতে অনেক বড়, প্রায় চিৎকার করে উঠল দীপ। তো কি হয়েছে? তুমি কি আগে কখনো কোনো মেয়ের ঘনিষ্ঠ হওনি? না ম্যাম, আর হতেও চাই না, কাঁদো কাঁদো গলায় বলল দীপ। তার অবস্থা দেখে হেসে উঠল রনিতা। তুমি দেখছি একদম বাচ্চা। ঠিক আছে, চলো, কোনো ভয় নেই, আমি তোমাকে সব শিখিয়ে দিচ্ছি। কথাগুলো বলেই দীপকে জড়িয়ে ধরে নিজের কাছে টেনে আনলো সে। তারপর কামড়ে ধরল তার ঠোঁট দুটো। চরম আবেশে তাকে কিস করতে করতে চেপে ধরে বসিয়ে দিল বিছানায়। দীপের মনে হলো ধীরে ধীরে তার বাহ্যিক জ্ঞান লোপ পাচ্ছে। বাধা দিতে চাইলেও বাধা দিতে পারছে না সে।
তার হাত দুটো ধরে নিজের শরীরে বোলাচ্ছে রনিতা ম্যাডাম, আর নানা রকম আওয়াজ করছে। এক সময় প্রায় হিতাহিত জ্ঞানশূন্যের মতো সে খেয়াল করল ম্যাডাম তার জামা কাপড় টেনে খুলে ফেলল, তারপর নিজের নাইটিটাও খুলে ফেলে দিল। বাধা দেওয়ার মতো কোনো অবস্থাতেই আর নেই দীপ। কেমন যেন ঘোরের মতো লাগছে তার। এক সময় ম্যাডামের নরম শরীরে ডুবে যেতে যেতে নিজেকে সম্পূর্ণ হারিয়ে ফেলল সে। পরের দিন ঘুম ভেঙে ঘড়িতে চোখ পড়তেই দীপ দেখল 12টা বাজে। এত বেলা হয়ে গেছে। ধড়মড় করে উঠে বসতে যেতেই খেয়াল হলো তার শরীরে কোনো জামা কাপড় নেই। খুব অবাক হয়ে গেল দীপ। চাদর ঢেকে আবার শুয়ে পড়ল সে। ভালো করে ভাবতে ভাবতে কাল রাতের কথা মনে পড়ল তার। তার মানে তাকে নেশা করিয়ে তার সঙ্গে যা খুশি করেছে ম্যাডাম। খুব খারাপ লাগলো তার। ছি ছি, সে কেন কোনো বাধা দিতে পারল না? কিন্তু সে তো তার নিজের রুমেই শুয়ে আছে। তার মানে রাতে এই অবস্থায় সে ঘরে চলে এসেছে। সেটাই বা কী করে সম্ভব? যাই হোক, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে এলো সে। খুব খিদে পেয়েছে। তাকে দেখেই পরিচারিকা বিনা বলল, এত দেরি হলো যে, বসো, খেতে দিচ্ছি। খেতে খেতেই মনে মনে ঠিক করে নিল দীপ, না, আর এই বাড়িতে নয়। যত টাকাই দিক না কেন, সে আর এখানে থাকবে না। এর চেয়ে পাওনাদারের গালি শোনা অনেক ভালো। খাওয়া শেষ করে অজিতবাবুর কাছে চলে এলো সে। বলছিলাম কি, আমি আর এখানে থাকবো না। কোনো ভনিতা না করেই সোজা জানিয়ে দিল সে। কেন খোকা? বাঁকা হাসি হেসে জিজ্ঞেস করলেন অজিতবাবু। এমনি, বাবার কথা খুব মনে পড়ছে। ঠিক আছে, ম্যাডামকে বলে দেখি। ঘণ্টাখানেক পরই ম্যাডামের ঘরে ডাক পড়ল দীপের। তুমি নাকি চলে যেতে চাইছ? হ্যাঁ ম্যাডাম। কিন্তু আমি তো তোমাকে যেতে দেব না দীপ। আমি তোমার উপর খুব সন্তুষ্ট হয়েছি। তুমি জানো কাল রাতে তুমি আমাকে কতটা খুশি করেছ? মুখ নিচু করে দাঁড়িয়ে থাকে দীপ। লজ্জায় তার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। কোনো মতে সে বলে, আমার পক্ষে আর এখানে থাকা সম্ভব নয় ম্যাম। তুমি কি জানো তুমি যে এগ্রিমেন্টে সাইন করে এখানে কাজে ঢুকেছ তাতে কি লেখা আছে?